আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে সপ্তাহের প্রথম দিন। এই বিষয়ে যদি কথা বলি তাহলে সর্বশেষ ওয়ার্কিং ডেজ মানে বৃহস্পতিবারের মার্কেট নিয়ে একটু কথা বলতে হবে। তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলবো। তো সর্বশেষ ওয়ার্কিং ডেজের টপে যে স্টকগুলো ছিল এর মধ্যে নুরানি ডাইং, হাইডেলবার্গ সিমেন্ট, আর ইন্ডেক্স মোবার ছিল স্কয়ার ফার্মা, ইউসিবি ব্যাংক। টপে যে স্টকগুলো ছিল সর্বশেষ ওয়ার্কিং ডেজে খুব ভালো বলা যাবে না। লাফার্জ হোলসিম একটু ভালো করছে, কিন্তু এই স্টকগুলো যারা এন্ট্রি নিয়েছে তারা বুঝতে পারতেছে তাদের পোর্টফোলিওর কী অবস্থা। হাইডেলবার্গ সিমেন্ট অথবা লাফার্জ হোলসিম অনেক পড়ার পরে গিয়ে কিছুটা বাড়ছে, যেটা আসলে যে এন্ট্রি নিয়েছে সেই এর মর্মটা বুঝতে পারতেছে। এখন যারা ছকে দেখতেছে নতুন করে যারা এন্ট্রি নেওয়া তাদের কাছে খুব ভালো লাগতেছে। এটাই মার্কেট, কিন্তু এই ধরনের স্টকে কখনো এন্ট্রি নিয়ে ট্রেড করে ভালোভাবে প্রফিট করা সম্ভব না। যারা এখানে এখনও এই হাইডেলবার্গ সিমেন্ট প্রায় 30% বাড়ছে, যারা এই স্টকটাতে এন্ট্রি নিয়েছে আগে, হিসেব নিকাশ করে দেখা যাচ্ছে যে এখনও 70% বিনিয়োগকারী লসে আছে। তো সব কিছু মিলাই এবং লাফার্জ হোলসিমের কথা তার নাই বলি, সিমেন্ট সেক্টর একটু ভালো করতেছে বিদায় হয়তো একটু ভালো হচ্ছে। লাফার্জ হোলসিম তো ভয়ঙ্কর অবস্থা। এখানকার যারা বিনিয়োগকারী আছেন অনেক আগে ইনভেস্ট করছেন ফান্ডামেন্টাল শেয়ার দিক বিবেচনা করে, কিন্তু আসলে লাফার্জ হোলসিমের ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড টোটালি চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, সর্বশেষ ওয়ার্কিং ডেজে যে ভলিউম করছে টোটালি ভুয়া ছিল, একেবারে মার্কেটের সাথে কোনো সম্পর্কই নাই। এই 500 কোটি টাকা 550 কোটি টাকার কাছে উপরে ভলিউম বাড়তেছে, কিন্তু মার্কেটে কিছু হচ্ছে না। এখন আগামীকালকে সে ধারাবাহিকতা রক্ষা করবে কিনা সেটা হচ্ছে মূল বিষয়। এই ক্যান্ডেল যেটা আছে মুভিং এভারেজ 14 দিনের ভ্যালু, মার্কেটের প্রাইস 5 আর 3-এর মধ্যে মাত্র 2 পয়েন্টের মতো ব্যবধান উপরে গেছে। মার্কেটের প্রাইস 2 পয়েন্ট উপরে গেছে, এটা পজিটিভ দিক যে মুভিং এভারেজ 14 দিনের ভ্যালুর উপরে মার্কেট আছে। 1 মিনিট চার্ট গতকালকে মানে সর্বশেষ ওয়ার্কিং ডেজে যে ডাউন ট্রেন্ডটা ছিল শুধু লাল ক্যান্ডেলগুলো করে নাই, মানে লাল রেখা হয় নাই, কিন্তু সর্বশেষ যে ট্রেডটা সেটা কিন্তু নেগেটিভ ছিল। সেলাররা মানে অ্যাডজাস্টমেন্টের ট্রেড, নতুন কে অ্যাডজাস্টমেন্ট করে এখানে এটা এগুলো মানে বানানো বিষয়, তৈরি করা বিষয়, এটা আমরা বুঝি। যারা মার্কেট সম্পর্কে একটু বুঝে তারা এগুলো বুঝে, যে বড়রা এগুলো যে ফেক করতেছে এটা তারা বুঝে। ম্যাকডি এবং হিস্টোগ্রামের বার পজিটিভ আগামীকালকের জন্য, বিশেষ করে হিস্টোগ্রামের বারটা হালকা হয়ে গেছে, লাল থেকে মানে হালকা এবং ছোট হয়ে গেছে। আগামী দিনে হয়তো পজিটিভ, এই দিকটা পজিটিভ দিক আগামীকাল মার্কেটের জন্য। এই দিক বিবেচনা করে আগামীকাল মার্কেট পজিটিভ থাকতে পারে। এবং আরেকটা বিষয় হচ্ছে মুভিং এভারেজ 14 দিনের ভ্যালুও পজিটিভ। মুভিং এভারেজ 14 দিনের ভ্যালু হচ্ছে 5205 হচ্ছে মার্কেটের প্রাইস, আর মুভিং এভারেজের ভ্যালু হচ্ছে 5203, 2 পয়েন্টের মতো প্লাস আছে মার্কেট মুভিং এভারেজ থেকে। তো সব দিক বিবেচনা করে এই দুইটা দিক, বিশেষ করে হিস্টোগ্রামের বার এবং মুভিং এভারেজ কুইক ডিসিশনের জন্য কিন্তু এই দুইটা বিষয় সবচেয়ে বেশি কার্যকরী। এই দুইটা দিক বিবেচনা করে মার্কেট পজিটিভ থাকতে পারে আগামীকালকে, কিন্তু যে ক্যান্ডেলটা করছে ক্যান্ডেলটা পজিটিভ না। সর্বশেষ ওয়ার্কিং ডেজে যে ক্যান্ডেলটা করছে ক্যান্ডেলটা পজিটিভ না। তবে অতীতে দেখা গেছে পরপর 3টা সবুজ ক্যান্ডেল করে, তো এই ক্ষেত্রে 2টা করছে, হয়তো আরও একটা করতে পারে। আর আগামীকাল রবিবার মার্কেটের পরিস্থিতি কী দাঁড়ায়, তবে ততক্ষণ পর্যন্ত আপ ট্রেন্ড মার্কেটে আসবে না যতক্ষণ পর্যন্ত এই যে ক্যান্ডেলগুলো আপনারা দেখতেছেন উপরে অনেক বড় উইক, এই উইকগুলা যতক্ষণ পর্যন্ত উল্টা না হবে, মানে নিচে উইক হবে উপরে বডি হবে, এটা আমি আগেও বলেছি, যতক্ষণ পর্যন্ত এই দিকটা না হবে ততক্ষণ পর্যন্ত মার্কেট মানে আপ ট্রেন্ড যেটাকে বলি আমরা সেটা হবে না। ওই মার্কেট 5000 থেকে 5200 এই 100-200-র মধ্যে ঘুরঘুর করবে, আর আপনার পোর্টফোলিও আস্তে আস্তে মাইনাসে হবে, আসলে প্লাস কিছু হবে না। ইন্ডেক্স প্লাস হচ্ছে, ইন্ডেক্স দেখা গেছে 500 থেকে 500-র মধ্যে ইন্ডেক্সকে রেখে দেওয়া হচ্ছে, কিন্তু সিস্টেম করে করে আপনার পোর্টফোলিওকে শেষ করে দেওয়া হচ্ছে। আর বিশেষ করে ট্রেডিং যে আইটেমগুলো এগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই গত 4 মাসে তো ইন্ডেক্স একই জায়গায়, তাই না? কিন্তু এখানেও বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত, বিশেষ করে মিডল্যান্ড ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, লাফার্জ হোলসিম,
এরকম অনেক শেয়ার আছে, এই মুহূর্তে যে কয়েকটা নাম আছে, নাম মনে আসলে বললাম, তছনছ হয়ে গেছে এখানকার বিনিয়োগকারীরা, কিন্তু ইন্ডেক্স কিন্তু একই জায়গায় বসে আছে। তো এই সব কিছু মিলিয়ে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কী করবেন। আমি আশা করি আপনারা ইনভেস্টমেন্ট পলিসিতে যাবেন। ট্রেড এই মার্কেটের জন্য কখনোই সুইটেবল না। মার্কেট আপ ট্রেন্ডে থাকলেও সুইটেবল না, ডাউন ট্রেন্ডে তো নাই। সব কিছু মিলে আগামীকালকের মার্কেটে যদি আমি ফেরত আসি, আগামীকাল মার্কেট সমস্ত দিক বিবেচনা করে মনে হচ্ছে পজিটিভ থাকার সম্ভাবনা আছে। মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু এবং হিস্টোগ্রামের বার যদি অ্যানালাইসিস করে বলা হয় তাহলে পজিটিভ থাকতে পারে। বড়রা এখন কি আচরণ করে সেটা সকালবেলা দেখা যাবে। 10টা থেকে 10টা 1 মিনিটে কী পরিমাণ ট্রেড হয়, কি 5 কোটি হয় না 10 কোটি হয়, সেটার উপরে নির্ভর করবে ভলিউমটা কেমন হবে। তবে যে ভলিউম হচ্ছে, এই ভলিউমের উপর আস্থা রাখা অনেক কঠিন। এটা মানে নিশ্চিন্ত করে বলা যাচ্ছে ভলিউমটা ফেক ভলিউম, এতে কোনো সন্দেহ নাই, একেবারে কোনো সন্দেহ নাই যেটা যে একটা ফেক ভলিউম, কোনো সন্দেহ নাই। আর নিউজ যদি বলি, আজকে বা গতকালকে সম্ভবত ডিবিএ ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন তারা একটা মিটিং করছে, মানে বাংলাদেশের যতগুলো ব্রোকারেজ আমাদের যে বিও অ্যাকাউন্টগুলো আমরা যেখানে করি তাদেরই সংগঠন, মূল সংগঠন ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন ডিবিএ। তারা বলছে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আগের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন শুধু পুঁজিবাজার ধ্বংস করছে, আর বর্তমান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পুঁজিবাজারও ধ্বংস করছে, কমিশনও ধ্বংস করতেছে। তো তার মানে তাদের সাথে কমিশনের সাথে সম্পর্ক ভালো না, তা না হলে কমিশনের বিরুদ্ধে তারা এটা বলতো না। এবং ভালো না সেটা বোঝা যায়, মার্কেটের পরিস্থিতি দেখলে বোঝা যাচ্ছে। মার্কেটের মধ্যস্থতাকারী হচ্ছে মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউস। তারা যতক্ষণ পর্যন্ত, আমি জানি না রাশেদ মাকসুদ কী সংস্কার করছে, সংস্কারের সুফল কতটুকু, সন্ধ্যার সময় একটু ব্যস্ত ছিলাম, না হলে একটা ভিডিও দিতাম যে সংস্কারের সুফল কতটুকু বিনিয়োগকারীরা ভোগ করতেছে। বিনিয়োগকারীদের জন্য কী কী সংস্কার হয়েছে, 30% কি ডাইরেক্টররা নিছে, ধারণ করছে, বাইব্যাক আইন কি পাশ হয়েছে, হয় নাই। ডিভিডেন্ড অনুযায়ী কী বলে, ইপিএস অনুযায়ী কি ডিভিডেন্ড দিচ্ছে কোম্পানিগুলো, দিচ্ছে না। উনি শুধু এর থেকে জেডে ফাটাইতে পারে এগুলো কোম্পানিকে কী শাস্তি দিচ্ছে, কোনো শাস্তি কি হচ্ছে? জেড গ্রুপের কোম্পানি যদি ডিভিডেন্ড দিতে না পারে তাহলে পর্যট ভেঙে দিয়ে বড় বিনিয়োগকারী যারা তাদেরকে ওখানে বসে যান। মানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে কমিশন কী কাজ করছে, কোনো কাজই করে নাই। শুধু আইপিও সংক্রান্ত একটা বিষয় রিপোর্ট দিছে, এটুকু পর্যন্ত সীমাবদ্ধ। অথচ অন্যান্য সংবিধান সংস্কার, পুলিশ সংস্কার যতগুলো আছে তারা প্রত্যেকের রিপোর্ট দিয়ে দিয়েছে, কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে কমিটি গঠন করে দিয়েছে তা এখন পর্যন্ত কিছু করতে পারে নাই। এর থেকে দুঃখজনক কিছু হতে পারে না। যাই হোক, এই কমিশনের বিষয়ে আসলে অনেক কথাই বলার আছে, সেটা বলে লাভ নেই। সব কিছু মিলাই আগামীকাল হয়তো মার্কেট সব পজিটিভই থাকার সম্ভাবনা খুবই বেশি। তবে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আর যারা পোর্টফোলিও ম্যানেজ এবং স্টক সাজেশন নিতে চাচ্ছেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। আর পোর্টফোলিও বিষয়টা আমি পরিষ্কারভাবে বলি, এখানে ট্রেডিং করে খুব বেশি কিছু করা যাবে না মার্কেটে এই মুহূর্তে। কারণ আপনাকে আসলে ট্রেডিংয়ের প্রতি উদ্বুদ্ধ করা হয় সিস্টেমে, আপনার ব্রেনটাকে ওইভাবে তৈরি করে দেয় মার্কেট, যাতে আপনি ফান্ডামেন্টাল শেয়ারে না থাকে ট্রেডিং শেয়ারে চলে আসেন। কারণ ফান্ডামেন্টাল শেয়ারের দাম সবসময় বাড়ে না, এক জায়গায় বসে থাকে, সময় অনুযায়ী সে বাড়ে, তখন আপনি অস্থির হয়ে ট্রেডিংয়ে চলে আসেন। এটা আসলে মার্কেট মেকাররা আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে আপনাকে ফান্ডামেন্টাল শেয়ার থেকে ট্রেডিংয়ের দিকে সুইচ করে নিয়ে আসে। এটা সবসময় ছিল মার্কেটে, এখন আছে, ভবিষ্যতে থাকবে। আপনি কতটুকু ইমোশনালি ব্ল্যাকমেইলের শিকার হবেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিত্বের উপর, আপনার উপরে, অভিজ্ঞতার উপরে নির্ভর করে যে আপনি কতটুকু আপনি কোনো দিনে মার্কেটে ট্রেড করে প্রফিট করতে পারবেন না। ওটা জাদুর কাঠি, ওরা কেউ যদি পারে সেটা এটা সবাই স্বীকার করে যে পুঁজিবাজারে 90% না 98% লোক টাকা হারায়, আর 2% মাত্র প্রফিট করে। 2% গেমলাররা প্রফিট করে, 98% হচ্ছে আমার আর আপনার মতো সাধারণ বিনিয়োগকারীরা। ভালো থাকবেন সবাই, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।